আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইরানিদের শান্তিপূর্ণ আন্দোলনকে সহিংস করেছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, বললেন আরাকচি। তিতাসের পাইপলাইনে আবারও দুর্ঘটনা, আরও কমেছে গ্যাসের চাপ। প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা। আওয়ামী লীগের কিছু সন্ত্রাসীর জামিন হয়েছে, এর দায় বিচারপতিদের, বললেন আইন উপদেষ্টা। সর্বশেষ জানাবো, কক্সবাজার ২ আসনের প্রার্থিতা ফিরে পেলেন জামায়াতের হামিদুর রহমান আজাদ। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ইরানিদের শান্তিপূর্ণ আন্দোলনকে সহিংস করেছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, বললেন আরাকচি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি অভিযোগ করেছেন যে দেশটির সাধারণ জনগণের চলমান শান্তিপূর্ণ আন্দোলন মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রত্যক্ষ হস্তক্ষেপে সহিংস রূপ ধারণ করেছে। শুক্রবার ৯ জানুয়ারি লেবানন সফরকালে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপিকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেন। আরাকচি দাবি করেন, যুক্তরাষ্ট্র ইসরায়েল প্রকাশ্যে বিক্ষোভের ভেতর হস্তক্ষেপ করার ঘোষণা দিয়েছে এবং তাদের এই উস্কানির কারণেই পরিস্থিতি শান্ত থেকে অশান্ত হয়ে উঠেছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক অভিযানের হুমকি সত্ত্বেও ইরানে সরাসরি কোনো বহিঃশক্তির হামলার আশঙ্কা উড়িয়ে দিয়েছেন তিনি। ইরানের এই অস্থিরতার মূলে রয়েছে দীর্ঘদিনের অর্থনৈতিক সংকট, বিশেষ করে ইরানি রিয়েলের ক্রমাগত দরপতন এবং লাগামহীন মূল্যস্ফীতি। গত ২৮ ডিসেম্বর তেহরানের প্রধান বাজারগুলোর ব্যবসায়ীরা জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে যে ধর্মঘটের ডাক দিয়েছিলেন তা দ্রুতই রাজনৈতিক আন্দোলনে মোড় নেয়। বর্তমানে দেশটির ৩১টি প্রদেশের প্রায় সব শহর ও গ্রামে এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে এবং আন্দোলনকারীরা কার্যত পুরো দেশ অচল করে দিয়েছেন। বিক্ষোভ দমাতে ইরান সরকার ইতোমধ্যেই ইন্টারনেট ও মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করে দেশ জুড়ে নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে। মার্কিন সাময়িকী টাইমসের তথ্য অনুযায়ী ১৩ দিনের এই বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে এই পর্যন্ত ২ শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। বিক্ষোভ শুরুর পর থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পর্যন্ত ৪ বার তেহরানকে সতর্ক বার্তা দিয়েছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে শান্তিপূর্ণ আন্দোলনের দমন পীড়ন চালানো হলে যুক্তরাষ্ট্র ইরানে সামরিক অভিযান পরিচালনা করবে। অন্যদিকে ইসরায়েল সরকার আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও তাদের গোয়েন্দা সংস্থা মোসাদ প্রকাশ্যে বিক্ষোভকারীদের সমর্থন জানিয়েছে। আরাকচি এই পরিস্থিতিকে ইরানের অভ্যন্তরীণের বিষয়ে বিদেশি শক্তির নগ্ন হস্তক্ষেপ হিসাবেই দেখছেন। তবে ট্রাম্পের সামরিক হুমকির প্রতিক্রিয়ায় তিনি বলেন যে এসব অভিযানের সম্ভাবনা খুবই কম। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন যে অতীতেও যুক্তরাষ্ট্র এ ধরনের পদক্ষেপ নিয়ে ব্যর্থ হয়েছে। তিতাসের পাইপলাইনে আবারও দুর্ঘটনা, আবারও কমেছে গ্যাসের চাপ। গেল ২ সপ্তাহ ধরে রাজধানীতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির তীব্র সংকট চলছে। এর মধ্যে আমিনবাজারের পাইপলাইন ছিদ্র হওয়ায় ১ সপ্তাহ ধরে কম চাপে গ্যাস পাচ্ছে ঢাকাবাসী। শুক্রবার ৯ জানুয়ারি কোনো কোনো এলাকায় গ্যাসের চাপ হালকা স্বাভাবিক হলেও পুরোপুরি পাওয়া যায়নি। এর মাঝেই শনিবার ১০ জানুয়ারি আবার নতুন দুর্ঘটনা ঘটেছে। এতে গ্যাসের চাপ আরও বেশি কমেছে। তিতাস থেকে শনিবার ১০ জানুয়ারি পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মিরপুর রোডে গণভবনের সামনে ৪ ইঞ্চি ব্যাসের ভালভ ফেটে ছিদ্র তৈরি হয়েছে। এটি মেরামতের জন্য বেশ কয়েকটি ভালভ বন্ধ করায় বিতরণ লাইনে গ্যাসের চাপ কমে গেছে। তিতাসের বিজ্ঞপ্তি বলছে, বিতরণ লাইনে চাপ সীমিত করায় ধানমন্ডি, মোহাম্মদপুর, শ্যামলী, নিউ মার্কেট, হাজারীবাগ, গাবতলী সহ সংলগ্ন এলাকায় গ্যাসের মারাত্মক স্বল্পচাপ রয়েছে। ভালভ বদলের কাজ চলছে বলে জানিয়েছে তিতাস। গ্রাহকদের সামরিক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে। আমিনবাজার পাইপলাইনের ছিদ্র মেরামত করা হলেও পাইপলাইনের পানি পুরোপুরি পরিষ্কার করা যায়নি বলে জানিয়েছে তিতাস। এতে আরও কয়েকদিন লাগতে পারে। এর মধ্যে নতুন দুর্ঘটনায় গ্যাস সরবরাহ কমেছে। প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এছাড়া কক্সবাজার ২ আসনের জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী এবং দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ প্রার্থিতা ফিরে পেয়েছেন। আপিল শুনানিতে কমিশনের এই সিদ্ধান্তে তাদের নির্বাচনে অংশগ্রহণের পথে থাকা আইনি বাধা দূর হল। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদনের শুনানি শেষে কমিশন এই রায় দেয়। এর মাধ্যমে মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে করা আপিলে সফল হন উভয় প্রার্থী।
শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল শুনানি শুরু করেছে নির্বাচন কমিশন। আগারগাঁয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই শুনানি চলবে। প্রধান নির্বাচন কমিশনার সহ কমিশনারের সব সদস্য এই শুনানি গ্রহণ করেছেন। ইসি সূত্র জানায়, শুনানির প্রথম দিনই 1 থেকে 70 নম্বর আপিল আবেদনের উপর সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে। এর মধ্যে তাসনিম জারা ও হামিদুর রহমান আজাদের আপিল নিষ্পত্তি করা হয় এবং তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনারের পরিচালক জনসংযোগ মোহাম্মদ রুহুল আমিন মল্লিক জানান, আগামী 18 জানুয়ারি পর্যন্ত পর্যায়ক্রমে আপিল শুনানি চলবে। সূচি অনুযায়ী 11 জানুয়ারি রোববার 71 থেকে 140 নম্বর আপিল, 12 জানুয়ারি সোমবার 141 থেকে 210 নম্বর আপিল, 13 জানুয়ারি মঙ্গলবার 211 থেকে 280 নম্বর আপিল। অবশিষ্ট আপিলগুলোর শুনানির তারিখ পরে জানানো হবে বলে তিনি জানান। এর আগে গত 4 জানুয়ারি মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিনে দেশের 300টি সংসদীয় আসনে দাখিল করা 2568টি মনোনয়নপত্রের মধ্যে 1842টি বৈধ এবং 726টি বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা। এসব সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট 645টি আপিল আবেদন জমা পড়ে। চলমান এই শুনানির মধ্য দিয়ে আগামী কয়েকদিনে আরও অনেক প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হতে যাচ্ছে। কক্সবাজার 2 আসনের প্রার্থিতা ফিরে পেলেন জামায়াতের হামিদুর রহমান আজাদ। কক্সবাজার 2 মহেশখালী কুতুবদিয়া আসনে জামায়াতের মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল AHM হামিদুর রহমান আজাদের মনোনয়নপত্রকে বৈধ ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। প্রার্থিতা ফেরত চেয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে করা আপিল আবেদনের শুনানি শেষে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। শুনানি শেষে ব্যারিস্টার মাহমুদ আল মামুন হিমু বলেন, গত 2 জানুয়ারি বাছাইয়ে হামিদুর রহমান আজাদ সাহেবের মনোনয়নপত্র বাতিল হয়েছিল। এর বিরুদ্ধে আমরা নির্বাচন কমিশনে আপিল করি। আজ শুনানিতে আপিলটি মঞ্জুর হয়েছে। আওয়ামী লীগের কিছু সন্ত্রাসীর জামিন হয়েছে, এর দায় বিচারপতিদের, বললেন আইন উপদেষ্টা। আওয়ামী লীগের কিছু সন্ত্রাসীর জামিন হয়েছে, এর দায় বিচারপতিদের বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড আসিফ নজরুল। তিনি বলেছেন, প্রধান বিচারপতির দায়িত্ব ছিল তাদের অপসারণ করা। আওয়ামী লীগের আমলে প্রধান বিচারপতির বিরুদ্ধে আমরা সমালোচনা করেছি, এখন কেন তাকে নিয়ে কথা বলেন না বলেও প্রশ্ন রাখেন তিনি। শনিবার 10 জানুয়ারি দুপুরে রাজধানীর সিরডা মিলনায়তনের রাজনৈতিক দল, মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা নিয়ে এক সংলাপে তিনি এসব মন্তব্য করেন। আসামিদের হাইকোর্টে দেয়া জামিন নিয়ে আইন উপদেষ্টাকে দোষ দেয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের রায় বাতিল হলে তৎকালীন প্রধান বিচারপতি খায়রুল হক নাকি আইনমন্ত্রীকে দোষ দিয়েছিলেন। শামসুদ্দিন মানিকের উদ্ভট কর্মকাণ্ডের জন্য কি তাকে আইন প্রধানমন্ত্রী দোষ দিয়েছিলেন? তাহলে এখন কেন আইনমন্ত্রীকে দোষ দেন, যেটার সঙ্গে আইনমন্ত্রীর কোনো সম্পর্কই নেই, যেগুলোর ক্ষেত্রে তার কিছুই করার নেই? আইন উপদেষ্টাকে 2টি কারণে দোষ দেয়া হয় জানিয়ে তিনি আরও বলেন, প্রথমত ভিউ ভালো হয়, ব্যবসাটা ভালো হয়, মনিটাইজেশন হয়, আসিফ নজরুল নামে একটি গালি দিলে একটু টাকা আসে, আর আরেকটি হচ্ছে এখানে বিশেষ একটা রাজনৈতিক এজেন্ডা আছে, আমাকে দুর্বল করলে বিশেষ রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন সহজ হয়। অন্তর্বর্তী সরকারের অন্তত 3-4টা উপদেষ্টা বিভিন্ন সময় পদত্যাগ করতে চেয়েছিলেন বলেও জানান আসিফ নজরুল। তিনি বলেন, এই অন্যায় আক্রমণ, অন্যায় সমালোচনা, সারাক্ষণ গালাগালি, অশ্লীল অশ্রাব্য গালাগালি, প্রাণনাশের আশঙ্কা, অবর্ণনীয় জীবন, এই জীবনকে উপভোগ করে। প্রধান উপদেষ্টা বলেছেন, এটা একটা দল, একজন পদত্যাগ করলে আরেকজনের মনোবল নষ্ট হবে, আরও দাবি আসবে, আমরা কোনো কাজ করতে পারবো না, শুধু কাজ করে যাও, সেজন্যই কাজ করে যাচ্ছি, যতদিন বাংলাদেশ থাকবে সব কিছুর উত্তর দেব।